দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। আপনারা জানেন যে গত ৩ দিন ধরে সরগরম নিম্ন আদালত পাড়া এবং বরাবরের মতো আজকে শুক্রবার সেই বিকেলে আদালতে তোলা হয় ক্ষমতাচ্যুত বা তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে কাছের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাশালী যে অফিসারকে বলা হতো বা কর্মকর্তাকে বলা হতো, তিনি চাকরি যাওয়া বা চাকরি থেকে অব্যাহতি পাওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান। তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন, র্যাবের গোয়েন্দা পরিচালক ছিলেন, এনএসআইয়ের পরিচালক ছিলেন এবং সবশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালক ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি নিউ মার্কেট থানায়, এই যে ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট থানায় যে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হয়েছে, গুলিতে মারা গেছে, নিউ মার্কেট থানায় ফুটপাতের ব্যবসায়ী শাহজাহান হত্যায় তিনি জড়িত, এই মর্মে তাকে আজকে আদালতে পাঠানো হয়। শুধু এটা নয়, তার বিরুদ্ধে আরও অভিযোগ হচ্ছে 2013 সালের 5 মে রাতে, গভীর রাতে বা মধ্যরাতে শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা এবং সেখানে যারা মারা গেছেন বা হত্যা হয়েছেন সেই ঘটনার পরিকল্পনাকারীদের একজন ছিলেন, সরাসরি পরিকল্পনাকারীদের এবং জড়িত ছিলেন এই জিয়াউল হাসান, এমন অভিযোগ করে পুলিশ প্রতিবেদন দিয়েছে আদালতে এবং তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, 8 দিন রিমান্ড দেওয়া হয়েছে। এই আদালতের এজলাসের মধ্যে আজকে কিছু ঘটনা ঘটেছে, সেটা নিয়েই আজকে আপনাদের সামনে এসেছি। এই আদালতে যখন দুই পক্ষের আইনজীবীদের মধ্যে রিমান্ড শুনানি চলছিল এই সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান নিয়ে, তখন আদালত এক পর্যায়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন বা আদালতে বক্তব্য রাখতে বলেন বা বক্তব্য রাখার সুযোগ দেন এই জিয়াউল হাসানকে। জিয়া তখন বলেন, আইনজীবীদের নানা অভিযোগের যুক্তি খণ্ডন তিনি করেছিলেন আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে। আইনজীবীরা এক পর্যায়ে অভিযোগ করেছিলেন যে এই জিয়া 2009 সাল থেকে র্যাবে কর্মরত, এই জিয়া 2009 সাল থেকে তিনি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিভিন্নভাবে তিনি কাজ করে গেছেন সরকারের জন্য এবং বিরোধী মতকে তিনি দমন করতে আয়নাঘর নামে একটি গোয়েন্দা সংস্থা সেল তিনি ব্যবহার করেছেন, নানা মানুষকে গুম করেছেন, খুন করেছেন, এই ধরনের অভিযোগ আইনজীবীদের পক্ষ থেকে করা হয়। তখন জিয়া আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তিনি বলেন যে এই যে ডিজিএফআইয়ের আয়নাঘর এইটা কি তিনি জানেন না, আয়নাঘর নির্মাণে বা আয়নাঘরের সাথে জড়িত তিনি নয়, বরং তিনি নিজেই দাবি করেছেন যে গত 8 দিন ধরে তিনি আয়নাঘরে ছিলেন। এই আয়নাঘরে 8 দিন যে আছেন তিনি শুধু তাই বলেননি, তিনি বলেছেন তাকে নির্যাতন করা হয়েছে এই সময়ে। তিনি বলেছেন তিনি এই যে গণহত্যা হয়েছে বা আন্দোলনে যাদেরকে হত্যা করা হচ্ছে বা গুলিতে মারা গেছে যাদের বলা হচ্ছে, এইসব ঘটনায় তিনি জড়িত নয়। তিনি এও বলেছেন যে এই তাকে যখন আয়নাঘরে রাখা হয়েছে গত 8 দিন, তারকে নির্যাতন করা হয়েছে এবং তিনি দাবি করেছেন যে এইসব ঘটনায় তিনি জড়িত নন এবং তিনি নিজেকে হার্টের রোগী হিসেবে অসুস্থ হিসেবে তিনি আদালতকে বলেছেন এবং দাবি করেছেন। একটা কথা তিনি সেখানে বলেছেন যে এই যে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে ছাত্র জনতার উপর যে গুলি চালানো হয়েছে, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান তিনি আদালতকে বলেছেন তিনি যে এনটিএমসি নামের একটা সংস্থায় কাজ করেছেন। তো এই এনটিএমসি একটি অস্ত্রধারী কোনো বাহিনী নয়, এই সংস্থায় কোনো অস্ত্র নেই, অস্ত্র বরাদ্দও থাকে না, সুতরাং ছাত্র জনতার উপরে অস্ত্র চালানোর কোনো সুযোগ তার বাহিনীর পক্ষ থেকে নেই, এমনকি কোনো কমান্ডো বা আদেশ তার বাহিনীর পক্ষ থেকে বা তিনি ওই বাহিনীর প্রধান হিসেবে তিনি দেননি, এমন কথা তিনি আদালতকে বলেছেন। পক্ষান্তরে আইনজীবীরা অবশ্য এই এজলাসে তার যে আত্মপক্ষ সমর্থনের এই যে কথাগুলো, এই কথাগুলোতে অবশ্য যুক্তি খণ্ডন করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা বলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যে না, জিয়াউল হাসান তিনি আসলে সত্যি কথা আসলে বলেননি, তার ব্যাপারে বিরোধী পক্ষের বিভিন্ন নেতাকর্মীদের এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত নানা আসামিদের গুম, খুন বা ক্রসফায়ারের নানা অভিযোগ আছে এই জিয়াউল হাসানের বিরুদ্ধে। একটা কথা আসলে উল্লেখ করলে নয়, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান তিনি যখন যান, তিনি যখন আদালতে তাকে তোলা হচ্ছিল, হেঁটে তোলা হচ্ছিল, আবার নামানো হচ্ছিল, তিনি প্রত্যেকটি সময় তিনি হাসতে হাসতে তিনি পুলিশের এই কড়া নিরাপত্তার মধ্যেই তিনি আদালতে উঠেছেন এবং নেমেছেন। এবং তিনি কেন হাসতে হাসতে গেছেন বা উঠেছেন নেমেছেন এটা আসলে বোধগম্য নয়। তিনি খুব নির্ভর ছিলেন এমনটি, এবং তিনি হয়তো বুঝতে পারছিলেন যে এই সরকার পতনের পর তার অবস্থা আসলে এমনই হবে, এই জন্যই হয়তো তার এই মুখাবয়ব বা তার এই আচরণটা এমনই ছিল। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।